আমরা একটু প্রথম দিকেই যাই। কোষ বিভাজন যেহেতু আলোচনা করব, কোষ কি বলছি? কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। মানে জীবদেহের গঠন ও কাজের একককে বলা হয় কোষ, কারণ একটা জীবের দেহের গঠন একটা কোষ থেকে সৃষ্টি হয়। ঠিক আছে? তারপর আমরা জানি অসংখ্য কোষ একত্রিত হয়ে একটা কি দেহের গঠন হয়। এভাবে কিন্তু কি কোষের মানে কোষ থেকে জীবনের উৎপত্তি হয়। আর আমরা দেখব কোষ বিভাজন। কোষ বিভাজন মানে কি? একটি মাতৃকোষ থেকে যখন একাধিক অপত্য কোষ পাওয়া যায় সেটাকে বলা হয় বিভাজন। বিভাজন মানে হলো বিভক্ত হয়ে যাওয়া। আজকে আমরা দেখব কোষ বিভাজনের মধ্যে যে মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপগুলো আছে সে ধাপগুলো আমরা খুব সহজভাবে দেখব। মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন তো আমরা জানি কি বলতো? যে কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি আপত্য কোষ তৈরি হয়। মাইটোসিস কোষ বিভাজন আমরা জানি কি জানি বলা যাবে কি? মাইটোসিস কোষ বিভাজন যে কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। এই মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়। কেন? তাহলে যেহেতু মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাগুলো সমান, তাই এটাকে বলা হয় সমীকরণিক বিভাজন। এই মাইটোসিস কোষ বিভাজন দুই প্রকার। একটা হলো ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস ক্যারিওকাইনেসিস আর হলো সাইটোকাইনেসিস। দেখো এখানে যেন খুব ভালোভাবে হয়ে যায় বিষয়টা, ঠিক আছে? সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসের ধাপগুলো হলো পাঁচটা। ক্যারিওকাইনেসিসের ধাপ হলো পাঁচটা, যেটা আমরা জানি। প্রোফেজ, প্রোফেজ বুঝছো? খুব ভালো করে বোঝাবেন তো। প্রোফেজ, তারপর হইল প্রো মেটাফেজ। ঠিক আছে? আমি কি বলছি তোমাদের এক্সট্রা ভাবে পড়া লাগবে না, এখানেই তোমরা খুব ভালো করে বিষয়টা দেখো, এখানেই খুব ভালোভাবে হয়ে যাবে আমি মনে করি। তাহলে দেখো প্রোফেজ, প্রো মেটাফেজ, তারপর হলো মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। এই সম্পর্কে বা এগুলো সম্পর্কে আমাদের কোনোই ধারণা নাই মনে করতেছি, কোনো ধারণাই নেই। কিন্তু আমরা এমন ভাবে জানবো যেন এটা আর জীবনে ভুল না হয় এবং আমি না পড়েও যেন খুব সুন্দরভাবে এর বৈশিষ্ট্য ব্যাখ্যাগুলো দিতে পারি। এরকম যদি হয় তাহলে আমাদের লং টাইমের কাজ অল্প সময়ে যদি বুঝে জানি আমরা, তাহলে আমরা আয়ত্ত করে নিতে পারি, তাহলে আমাদের অল্প সময়ের কাজটাই বেস্ট। যেমন আমি বলি মিন খুবাকুল কবলায়, মিন খুবাকুল কবলায়, বুঝছো কি কিছু? এটা তার কিছু বোঝা যায়। ভূত বুকের সাহায্যে বাষ্পীয় যন্ত্র চলে, কথাগুলো দ্বারা কিছু বোঝা যাচ্ছে। তো আমরা যদি মূল বিষয়টা বুঝি তখন কিন্তু আমি খুব সুন্দরভাবে পুরো বিষয়টাকে আরো 2-4 লাইন বাড়িয়েও বলতে পারবো। হুদবুকের সাহায্যে বাষ্পীয় যন্ত্র চলে, হুদবুকের সমার্থক শব্দ হলো আগুন। এখন যদি বলি আগুনের সাহায্যে বাষ্পীয় যন্ত্র চলে, তখন কিন্তু সহজে বোঝা যাবে। আমি যদি বলি যে মাছের নড়াচড়ায় পদ্ম কাঁপিতেছে, এটা বোঝা যায় বলায়, বুঝছো? এখানে আমরা এটাকে একটু বিশ্লেষণ করে জানি। প্রো প্রো কথাটার মানে হলো পূর্বে বা পূর্ব,
প্র অর্থ পূর্ব, ফেজ, ফেজ অর্থ ধাপ। তাহলে বলুন তো প্রোফেজ মানে কি? পূর্ব ধাপ। বুঝছো? পূর্ব ধাপ, মূল বিষয়টা আগে বুঝতে হবে। এবার আসি প্রো মেটাফেজ। প্রো, প্রো মানে কি বললাম? পূর্ব। মেটা মানে মধ্য, মেটা মানে মধ্য, ফেজ মানে ধাপ। তাহলে কি? পূর্ব মধ্য ধাপ, মানে মধ্য ধাপের আগের ধাপ। প্রো মেটাফেজ মানে আমাদের যে কোষ বিভাজনের যে একটা মধ্য ধাপ আছে, সেই মধ্য ধাপের আগের ধাপটাকে বলা হয় প্রো মানে প্রো মেটাফেজ। তাহলে মেটাফেজ, তাহলে মেটা, মেটা মানে কি? মধ্য, মধ্য, ফেজ মানে ধাপ। ঠিক আছে? তাহলে মেটাফেজ মানে হলো মধ্য ধাপ। বুঝছো কিনা বলো? তাহলে পূর্ব ধাপ, এটা হচ্ছে কি? পূর্ব, পূর্ব মধ্য ধাপ, পূর্ব মধ্য ধাপ, আর এটা হলো মধ্য ধাপ। আমরা বলি এনা পরিবহন। এনা পরিবহন, এনা মানে হলো গতি, এনা মানে কি? গতি। তাহলে এনা মানে হচ্ছে, এনা মানে হচ্ছে গতি, ফেজ মানে হলো ধাপ, ফেজ মানে কি? ধাপ। তাহলে এনাফেজ মানে হলো, এনাফেজ মানে হলো গতি ধাপ। বুঝছো কিনা? টেলো, এখানে টেলো, টেলো মানে হলো শেষ, টেলো মানে শেষ, ফেজ মানে, ফেজ মানে ধাপ। তাহলে টেলোফেজ মানে শেষ ধাপ। আমরা কিন্তু প্রত্যেকটার একটা করে মেইন বৈশিষ্ট্য করে কিন্তু আমরা বলতে পারতেছি। এই যে এটা আমরা জানলাম যে এইটার মাধ্যমে এখন আমরা চিত্র সহ আরো কতগুলো বৈশিষ্ট্য আমরা খুব সহজেই চিত্র দেখে বলতে পারবো, ব্যাখ্যা দিতে পারবো। হ্যাঁ, তাহলে দেখো এখন এখানে এগুলো হলো সেই ধাপের চিত্রগুলো। ঠিক আছে? এটা কোন ধাপ? এটা কি? প্রোফেজ। এটা হচ্ছে কি বলো? প্রো মেটাফেজ। এটা কি? মেটাফেজ। এটা হচ্ছে এনাফেজ, আর এটা হচ্ছে টেলোফেজ। এই দেখো বৈশিষ্ট্যগুলো আমি বলছিলাম না পড়ে আমরা এখন খুব সহজ ভাবে বলতে পারবো। এটা হলো কি বলবো? প্রোফেজ। এটা হলো মাইটোসিস কোষ বিভাজনের কি? পূর্ব ধাপ। মানে পূর্ব ধাপ মানে কি? শুরুর ধাপ। বোঝা গেছে? তাহলে এটা হলো প্রোফেজ। এখন দেখো এই প্রোফেজের বৈশিষ্ট্যগুলো দেখো। এখানে, এখানে দেখো নিউক্লিয়াস সুগঠিত না? নিউক্লিয়াস সুগঠিত। এই প্রোফেজ ধাপে যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোম কি হয় জানো? প্রোফেজ ধাপে এটা হলো ক্রোমোজোম। ঠিক আছে? এই ক্রোমোজোম, আর এই ক্রোমোজোমের যে বিষুবীয় অঞ্চলটা মানে মধ্য অঞ্চলটা, এটাকে কিন্তু বলা হয় সেন্ট্রোমিয়ার। এর নাম হচ্ছে কিন্তু সেন্ট্রোমিয়ার। বুঝতে পারছো? সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার মানে একদম মাঝের যে অঞ্চলটা সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, যাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। বোঝা গেছে? হ্যাঁ, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। প্রোফেজ ধাপে এটা তো কি? এটা কি? ক্রোমোজোম। ক্রোমোজোম, এটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম। প্রোফেজ ধাপে এই ক্রোমোজোম, প্রোফেজ ধাপে ক্রোমোজোম মাঝামাঝি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ক্রোমোজোম এরকম মাঝামাঝি দুই ভাগে কি হয়ে যায়? বিভক্ত হয়ে যায়। এভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যায়।
এই প্রত্যেক বিভক্ত অংশকে বলা হয় ক্রোমাটিড। ক্রোমাটিড না, ওটা ছিল ক্রোমাটিন। ক্রোমাটিন তন্তু, ঠিক আছে। ওটা হলো নিউক্লিয়াসের মধ্যে ওই যে সুতার মতো পেঁচানো যে বস্তুগুলো আমরা লক্ষ্য করতে পারি, সেগুলো হলো ক্রোমাটিন বস্তু। আর একটা ক্রোমোজোম যখন মাঝামাঝি দুইটি ভাগে বিভক্ত হয়ে যায়, তখন প্রত্যেক ভাগকে বলা হয় ক্রোমাটিড। মানে ক্রোমোজোমের বিভক্ত অংশকে বলা হয় ক্রোমাটিড। দেখো, এটা হলো প্রোফেজ, এটা হলো মাইটোসিস কোষ বিভাজনের পূর্ব ধাপ। এই কোষ বিভাজনে নিউক্লিয়াস সুগঠিত বলা যাবে কিনা। তারপর দেখো, এই ধাপে ক্রোমোজোম মাঝামাঝি দুই ভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিডে পরিণত হয়। বোঝা গেছে? এখানে ক্রোমোজোম গুলো, একটা বিষয় হলো ক্রোমোজোম গুলো পানি গ্রহণ করে, পানি গ্রহণ করে মোটা ও খাটো হয়। একটু কেমন না, পানি গ্রহণ করলে তো লম্বা হওয়ার কথা, কিন্তু একটু ব্যতিক্রম। মনে রাখবে, প্রোফেজ ধাপে ক্রোমোজোম গুলো পানি গ্রহণ করে মোটা আর খাটো হয়ে যায়। জীববিজ্ঞানের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো চিত্র। তুমি চিত্র দিয়ে ব্যাখ্যা যদি কম দাও তাহলে ফুল মার্ক পাবে। তুমি ব্যাখ্যা খুব ভালোভাবে দিচ্ছ কিন্তু চিত্র দাও নাই, কখনোই তুমি ফুল মার্ক পাবে না। বিষয়টা মাথায় রাখবে। ফিজিক্সে যেমন গাণিতিকটা একটা ভাষা, গাণিতিক যদি না দাও, তোমার মনের মাধুরী মিশিয়ে তুমি যাই ভাষায় বলো না কেন, কোনো ভ্যালু আছে? রসায়নের ক্ষেত্রে যেখানে রাসায়নিক বিক্রিয়া আছে, উদাহরণ হিসেবে রাসায়নিক বিক্রিয়া আছে, সেখানে তুমি যত ভালোভাবে দাও না কেন, রাসায়নিক বিক্রিয়া দেওয়ার জন্য কখনো ফুল মার্ক পাবে না। জীববিজ্ঞানের চিত্র যদি না দাও তাহলে কখনোই ফুল মার্ক পাবে না। তুমি চিত্র দিছো, ব্যাখ্যা কম দিছো, ফুল মার্ক পাবে। বুঝতে পারছো? এবার আসি, এখানে কি দেখতে পাচ্ছ বলো তো, তোমরাই বলো তো। প্রোমেটাফেজ, এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের পূর্ব মধ্য ধাপ। পূর্ব মধ্য ধাপ। এই ধাপে দেখো নিউক্লিয়াস, দেখো তো যে ডট ডট মানে একটু আভাস, মানে কি বিলুপ্ত প্রায় না। নিউক্লিয়াস কি বিলুপ্ত প্রায় না? দেখো যে নিউক্লিয়াস, এই যে ডট ডট মানে এভাবে দেওয়া আছে, মানে এরকম সুগঠিত নিউক্লিয়াস আছে এখানে। নিউক্লিয়াস কি বিলুপ্ত প্রায়। এখানে স্পিন্ডল মানে যন্ত্রের সৃষ্টি হয়। এই যে পিরামিডের মতো, এই যে এটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। বোঝা গেছে? এখানে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের সাথে বিভিন্ন জায়গায় কি লেগে থাকে, আছে কি না? কি আছে না? এটাই আছে না? এবার আসে মেটাফেজ। এটা মাইটোসিস কোষ বিভাজনের মধ্য ধাপ, ঠিক আছে। এই ধাপে নিউক্লিয়াস কি পুরোপুরি বিলুপ্ত হয়। স্পিন্ডল যন্ত্রের কি সৃষ্টি হয়। দেখো, এই ক্ষেত্রে ক্রোমোজোম গুলো সবগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। মাঝখানে দেখো সবগুলো বিষুবীয় অঞ্চলে চলে আসছে। বোঝা গেছে? স্পিন্ডল যন্ত্র অর্থাৎ বিষুবীয় অঞ্চলে, স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম গুলো অবস্থান করে। ব্যাখ্যাগুলো কি খুব কঠিন? চিত্রে যা দেখতে পাচ্ছি, এই দেখো এনাফেজ ধাপ, এটা হলো মাইটোসিস কোষ বিভাজনের গতি ধাপ। কি এটা? মাইটোসিস কোষ বিভাজনের গতি ধাপ। এই ধাপে ক্রোমোজোম গুলো দুই মেরু বরাবর গতিশীল হয়। মানে আরেকটা বিষয়, এখানে ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হয়ে, ক্রোমোজোম গুলো দুই মেরু বরাবর কি হয়? গতিশীল হয়। বিষুবীয় অঞ্চল থেকে দুই দিকে চলে যায়। বিষুবীয় অঞ্চল থেকে বলতে এটা এই ক্রোমোজোম গুলো কি হয়? মেরু বরাবর ক্রোমোজোম গুলো গতিশীল হয়।
এই যে মেরু বরাবর ক্রোমোজোমগুলো গতিশীল হয়। মানে সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হয়ে দুই মেরু বরাবর গতিশীল হয়। বুঝতে পারছো? এখানে নিউক্লিয়াস কি বিলুপ্ত, পুরোপুরি বিলুপ্ত থাকে এবং স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত পায়। দেখো স্পিন্ডল যন্ত্র কিন্তু এই যে ডট ডট, ঠিক আছে, স্পিন্ডল যন্ত্রগুলো ডট ডট দেওয়া আছে না, এই স্পিন্ডল যন্ত্র কিন্তু বিলুপ্ত পায়। এবার আসে টেলোফেজ ধাপ। এটা হলো মাইটোসিস কোষ বিভাজনের শেষ ধাপ। এই ধাপে ক্রোমোজোমগুলো দুই মেরু বরাবর কি দুই মেরু বরাবর কি অবস্থান করে। এক্ষেত্রে আবার মানে এটা কোন বিষয় জানো, মজার একটা বিষয় কিন্তু আমরা যে দেখছিলাম ওই যে মাতৃকোষ 2N, মাতৃকোষ থেকে একটা মাতৃকোষ থেকে এই যে দেখো মাইটোসিস কোষ বিভাজন এটা দেখছিলাম না, একটা মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়েছিল না। লক্ষ্য করে দেখো দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়েছে না। এই যে দেখো মজার বিষয়টা তো এখানে, এই যে সেটাই, এই যে মাতৃকোষ কয়েকটা ধাপ অতিক্রম করে এই যে দেখো ফাইনালি এই যে মাতৃকোষটা থেকে যে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়েছে, এই যে দেখো দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়েছে। এই অপত্য কোষ দুটো দেখো তো কার সমান হবে, ওই মাতৃকোষের, ঠিক আছে, ক্রোমোজোম সংখ্যার সমান হয়। বোঝা গেছে? ওই যে দেখো ওই যে আমরা প্রথমে যে দেখছিলাম, আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনে কি হয়, একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। অপত্য কোষগুলো মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। এই যে দেখো এই যে এইটা কয়েকটা ধাপ অতিক্রম করে এই যে ফাইনালি দুটি অপত্য কোষের যে সৃষ্টি হইল, এই অপত্য কোষের দেখো ক্রোমোজোম সংখ্যা মাইটোসিস কোষ বিভাজনের মানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান। এইভাবে কয়েকটা ধাপ অতিক্রম করে দুটি অপত্য কোষের সৃষ্টি।